চলমান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব। আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি। চাঁপাইনবাবগঞ্জে হিট স্ট্রোকে পুলিশ কর্মকর্তার মৃত্যু। 28 এপ্রিল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। বিক্ষোভে উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। এবং উপজেলায় সুষ্ঠু ভোটের মাধ্যমে কমিশন প্রমাণ করতে চায় দেশে গণতন্ত্র আছে, বললেন সিইসি। সহিংসতা রোধে সবার সহযোগিতা কামনা। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছে পুরো খবরে। চলমান রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না। এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। নারী, শিশু সহ সব বয়সী মানুষ এর শিকার হয়ে জীবন পর্যন্ত দিচ্ছে। সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে এই আহ্বান জানান তিনি। যুদ্ধের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। রকিব মানিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। থাইল্যান্ডে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই সরকার প্রধান বলেন, বাংলাদেশ কোনো যুদ্ধ সমর্থন করে না। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। I call upon the world leaders to stop the war, the Russia-Ukraine war, then now Israel, Iran or Palestine. Why Palestine people should not get their right? So we must raise our voice. After returning home, I established democracy in my country. এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলা ও মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। I take this opportunity to call upon the Asia Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity. থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে 6 দিনের রাষ্ট্রীয় সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। তাদের বোধগম্য হয় না যে আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে, জনকল্যাণে পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও জানান, সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে বিএনপি। এবার অন্যান্য খবর। সারা দেশে আবারও তাপপ্রবাহের সতর্ক বার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে এই সতর্ক বার্তা জারি করা হয়েছে। এটি আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানায়, আগামী 3 দিন তাপপ্রবাহ এমনটাই থাকতে পারে, তারপরও তাপপ্রবাহ কমবে এমন কথা বলা যাচ্ছে না। তবে এই মাস জুড়ে তাপপ্রবাহ থাকতে পারে। আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে রুহুল আমিন নামে এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। দুপুরে দায়িত্ব পালনরত অবস্থায় মারা যান তিনি।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ও স্থলবন্দরের ব্যবস্থাপক মাইনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। রুহুল আমিন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে সোনা মসজিদ স্থলবন্দরে কর্মরত ছিলেন। তিনি যশোরের শার্শা উপজেলার বেনাপোল এলাকার কোরবান আলীর ছেলে। তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান আগামী 28 এপ্রিল থেকে খুলছে। আজ শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আগামী 28 এপ্রিল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও কার্যক্রম চলবে। এই সময় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরে সব ধরনের কার্যক্রম থেকে বিরত রাখতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারেও শ্রেণী কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই প্রজ্ঞাপনে। এর আগে গত 20 এপ্রিল চলমান তাপপ্রবাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দুই সহপাঠীর মৃত্যুর ঘটনার জের ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিকেল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। আজ একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুপুরে চুয়েটের 12টি বিভাগে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এছাড়াও উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন তারা। এর আগে বেলা 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন কয়েকশো শিক্ষার্থী। সকাল 11টায় কাপ্তাই সড়কে গাছ ফেলে চতুর্থ দিনের মতো অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। মূলত সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠীর মৃত্যুর ঘটনায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। উপজেলায় সুষ্ঠু ভোটের মাধ্যমে কমিশন প্রমাণ করতে চায় দেশে গণতন্ত্র আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন সচিবালয়ে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় এই নির্দেশনা দেন তিনি জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে। এই মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পরস্পর মত বিনিময়ের মাধ্যমে আমাদের এ সময় সিইসি বলেন, নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে। নির্বাচনটা যাতে অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন, এই বিষয়টার উপর দৃষ্টি রাখতে হবে। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে উল্লেখ করে সিইসি বলেন, উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হবে। গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত 7ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমাদের নির্বাচনের মতোই হয়ে থাকে, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী 1786 জন। 152 উপজেলায় ভোট গ্রহণ হবে 8 মে। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থী ও সমর্থকরা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ফারুক, সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলছে। তাপদাহের মধ্যে প্রচারণা কেমন জমে উঠেছে এবং প্রার্থী যারা আছেন তারা কি বলছেন? রাজা, আপনার যেমনটা বলছিলেন যে উপজেলা পরিষদ নির্বাচনের যে ভোটের প্রচারণা আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থী তারা কিন্তু আসলে যে প্রচণ্ড তাপদাহের মধ্যে আমরা দেখছি সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন বাজার, চার দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন। আমরা একটু কথা বলতে চাই। আমরা দেখেছি যে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের যিনি নির্বাচন করছেন চেয়ারম্যান পদে SM নাসিম রেজা নূর দীপু, আমরা দেখছি যে আপনি তো সকাল থেকে বিভিন্ন সংযোগ করছেন, তো আপনি আসলে ভোটের মাঠে কেমন সাড়া পাচ্ছেন, আর আপনি এই ভোটের যে জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। আসলে 8 মে সারা বাংলাদেশে প্রথম ফেজে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। আপনারা জানেন, দীর্ঘদিন পরে
নির্দলীয় ব্যানারে আমরা উপজেলা নির্বাচন করছি। তো আমরা প্রত্যেকটি প্রার্থী স্বতন্ত্র। আমি SM নাসিম রেজা নূর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমরা প্রত্যেকটি প্রার্থী স্বতন্ত্র হওয়ার কারণে আমরা কিন্তু প্রত্যেকটি ভোটারের কাছে যাচ্ছি। ভোটারের অনুভূতি, তারা এই স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় ব্যানারের বাইরে তারা এটা খুব ব্যাপকভাবে গ্রহণ করেছে এবং তারাও চাচ্ছে যে তাদের জনগণের নেতা তারা এবার নির্বাচিত করবে। তারা ব্যাপক সাড়া দিচ্ছে এবং তারাও চাচ্ছে যে আমরা আমাদের সুখে দুঃখে যারা পাশে থাকবে, আমাদের জন্য যারা কাজ করবে, সেই নেতৃত্বকেই তারা এবার বেছে নেবে। আপনি শুনছিলেন যে আসলে একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ওনার যে প্রতিক্রিয়া সেটা ব্যক্ত করছিল। আমরা বিভিন্ন ভোটারের সাথে কথা বলেছি, এটা জেনেছি তারা যেটা বলেছে যে আসলে জনগণের পাশে যে যারা থাকবে, যেমন প্রার্থী থাকবে তেমন প্রার্থী আসলে তারা ভোট দিয়ে বেছে নেবেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে উপজেলা পরিষদের নির্বাচনের প্রচারণার সর্বশেষ অবস্থা। রাজ। জি ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিন্না ফারুক। ভূমিকম্প সহ বড় ধরনের দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ ও আন্তর্জাতিক মানের উদ্ধারকর্মী তৈরির জন্য কাজ করা হচ্ছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ হাবিবুর রহমান এমপি। দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত আরবান রেসিলিয়েন্স প্রজেক্ট URP প্রকল্পের DDM পার্টের শেয়ারিং ওয়ার্কশপ ও NDMA কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি UNDP বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনা INSRAG অ্যাক্রিডিটেশন এর জন্য মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন। National accreditation by the International Search and Rescue Advisory Group, marking a commitment to international disaster management standards. Furthermore, I would like to thank Mr. Stephen Lillard, Resident Representative of UNDP, and our esteemed partners, United Nations Development Programs UNDP Bangladesh, for their invaluable support in our training, exercise and drills program under the Urban Resilience Program. সারা বাংলার খবর। মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেয়া বিজেপি সদস্য সহ 288 জনকে ফেরত পাঠিয়েছে বিজেপি। ভোর 6টার দিকে কক্সবাজারে BIWTA ঘাট থেকে তাদের ফেরত পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলেন, ভোরে বিজেপি সদস্যদের হস্তান্তর উপলক্ষে কক্সবাজারে BIWTA ঘাটের কাছে বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে আগত বিজেপি সদস্যদের হস্তান্তর করলে কোস্টগার্ডদের একটি জাহাজ মিয়ানমারের জাহাজ চীন ডুইনের উদ্দেশ্যে কক্সবাজার BIWTA ঘাট ত্যাগ করে। এদিকে মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন 173 বাংলাদেশি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গে, ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহর যোদ্ধারা। বুধবার সকালে কাতিউসা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের সোমেরা এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বিবৃতিতে আরো বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে এই হামলা করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পর আরো একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন এশিয়ান প্রাইম নিউজ, আর সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। সংবাদের এই পর্যায়ে থাকছে HM স্টিল চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক আবু তারেক রনির উদ্যোগে তীব্র গরমে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন, ক্যাপ, কলা ও শরবত বিতরণ করা হয়েছে। নগরীর সদরঘাট মোড় ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান শাহরিয়ার সহ আরো অনেকে। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরো একবার। চলমান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব। আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি। চাঁপাইনবাবগঞ্জে হিট স্ট্রোকে পুলিশ কর্মকর্তার মৃত্যু। 28 এপ্রিল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। বিক্ষোভে উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। এবং উপজেলায় সুষ্ঠু ভোটের মাধ্যমে কমিশন প্রমাণ করতে চায় দেশে গণতন্ত্র আছে বললেন সিইসি। সহিংসতা রোধে সবার সহযোগিতা কামনা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।